আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওকে। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। ওকে। তো আজকে হচ্ছে আমাদের ওকে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। ওকে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। তো আজকে হচ্ছে আমাদের বিবিএ নিউ সেকেন্ড ইয়ারের রুটিন অনুযায়ী প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ফান্ডামেন্টালস অফ ফিনান্স ক্লাস। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন এবং দেখেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন। প্লাস হচ্ছে আপনাদের এই ক্লাসটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তো এবং আপনারা ক্লাসটা মনোযোগের সাথে করবেন। ওকে। আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসে একটু জয়েন করে ফেলেন। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। তারপরেও আপনারা একটু 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 ওকে। আচ্ছা, তো যাই হোক, আমাদের শেয়ারের সকল কাজ শেষ। তো এখন আপনাদের সাথে আমি কথা কথা বলবো। ওকে। তো আপনারা সবাই একটু শীটের কথা বলতেছিলেন। তো আমাদের এই এই লাইভ ক্লাসগুলো নেওয়ার জন্য কোনো শীটের প্রয়োজন হবে না। আমরা আমাদের সবকিছু আমাদের ক্লাসের মধ্যে থেকে আপনাদের বুঝতে পারবেন। আপনাদের মূল বিষয় হচ্ছে যদি কোনো বই থাকে, আর বই এখন কিনবে না, বই আরো পরে কিনতে হবে। তো আজকে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের সকল ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে কিছুদিন আগে পরীক্ষা শেষ করে সবেমাত্র সেকেন্ড ইয়ারে উঠছো, তোমাদের জন্য আমাদের ইলেভেন একাডেমির পক্ষ থেকে 1 মাস ফ্রি ক্লাস, এবং এক মাস ফ্রি ক্লাস করে আমাদের ক্লাস কোয়ালিটি যাচাই করে আমাদের কোর্স অথবা অন্য যে কোনো স্যারের কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত তোমরা নিতে পারবা। সেই জন্য আমরা 1 মাস 3জন টিচার ফ্রি ক্লাস আয়োজন করেছি। তো আমাদের বিগত আজকে হচ্ছে আমাদের 2টা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এবং হচ্ছে কি ফাউন্ডামেন্টালস অফ ফিনান্স। তো যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তাদের ফিনান্স বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স, আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে তাদের ফিনান্স বইয়ের নাম হচ্ছে ফাউন্ডামেন্টালস অফ ফিনান্স। ঠিক আছে? তো একটা হচ্ছে তোমার এখন আমি এই ফিনান্সের বিষয়ে তোমাদেরকে আগে একটু বলি। তোমরা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের অনেকগুলা কমন চ্যাপ্টার আছে। তো মূল কথা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে চ্যাপ্টারগুলো আছে, ধরো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রায় চ্যাপ্টার হচ্ছে 12টা। এই 12টা চ্যাপ্টার থেকে আবার মার্কেটিং ডিপার্টমেন্টে ধরো 7 থেকে 8টা ম্যাথের চ্যাপ্টার আছে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 12টা চ্যাপ্টারের মধ্য থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের 7 থেকে 8টা চ্যাপ্টার আছে। তার মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফুল কোর্স শেষ করলে মার্কেটিং ডিপার্টমেন্টেরও ফুল কোর্স শেষ হয়ে যাবে। তো আর যেই চ্যাপ্টারগুলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অতিরিক্ত আছে সেই চ্যাপ্টারগুলো মার্কেটিং ডিপার্টমেন্ট করা লাগবে না। এটা হচ্ছে শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। তো আমরা আজকে এমন একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো যে চ্যাপ্টারটা হচ্ছে আপনার প্রত্যেক বছর 10 মার্কের প্রশ্ন আসে, সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আসে এবং মার্কেটিং ডিপার্টমেন্টও আসে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এখন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা হচ্ছে 9, তোমাদের 9ম চ্যাপ্টার। আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে তোমাদের ফিনান্স বইয়ের চ্যাপ্টার হচ্ছে 6.1। তাহলে
ফিনান্স অথবা ফান্ডামেন্টাল অফ ফিনান্স বইটা দুই রকম হলেও তোমাদের যে অধ্যায়গত যে পড়া প্রায় অনেকটা একই রকম, জাস্ট কিছু অধ্যায়, 2-4টা অধ্যায় আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বেশি, এতটুকুই। আচ্ছা, তো তোমরা সবাই একটু সবকিছু যদি ক্লিয়ার থাকে সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি তোমাদের সাথে একদম বেসিক থেকে আলোচনা করব। তো তোমরা জানো যে 11+ একাডেমির যে ক্লাসগুলো হয় সম্পূর্ণ বেসিক থেকে হয়। এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে যদি তোমাকে সম্পূর্ণভাবে বোঝানো হয়, একদম বড় বড় ক্লাসও নেওয়া হয়, সেক্ষেত্রেও তোমাদের 4 থেকে 5টা ক্লাস লাগবে। মানে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ 10 মার্ক হোক অথবা 14 মার্ক হোক সম্পূর্ণ আনসার করার জন্য, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমরা এই চ্যাপ্টার একটা ক্লাস নিব আজকে লাইভ 1, এবং পরবর্তী আবার যেদিন ফিনান্স থাকবে সেদিন আমি আরেকটা ক্লাস নেব। 2টা চ্যাপ্টারে আমি তোমাদেরকে কভার করব, যে আমার দক্ষতাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমি 2টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা যেন তোমরা কিভাবে কমপ্লিট করতে পারো সেই দিক নির্দেশনা আমি দিব। তো আমি চাইলে একটা ক্লাসে অনেক কিছু আলোচনা করতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা অল্প শিখো, আগে জেনুইন বিষয়টা জানো। যে ফিনান্স বলতে কিন্তু তোমরা অনেকেই জানো যে এটা একটা মুখস্থ রুলস টুলস এরকম কিছু অনেক কিছু। তো আসলে ফিনান্সের মধ্যে অনেক কিছু জানার এবং শেখার বিষয় আছে। তো সেই বিষয়টাই আমি তোমাদেরকে আজকে জানাবো এবং শিখাবো। এই জন্য আমি একবারে এই চ্যাপ্টারের একদম মানে অথেন্টিক পিওর থেকে মানে তোমাদের শুরু করবো, মানে শিকড় থেকে, ঠিক আছে? একদম গোড়া থেকে আমি শুরু করব, যেখানে তোমরা এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে অনেকটা মজা উপভোগ করতে পারবে, ঠিক আছে? মজার সাথে তোমরা এই চ্যাপ্টারটা শিখতে পারবা। আর আমি যদি তোমাদের এই চ্যাপ্টারটা গোড়া থেকে না পড়াইয়া জাস্ট শুধুমাত্র প্রশ্ন আনসার করতে পারবা, শুধুমাত্র সবকিছু সমাধান করতে পারবা সেভাবে পড়াই, সেই ক্ষেত্রে তোমরা অনেক সময় ভুল হতে পারে, অথবা তোমার দেখছো যে তুমি অঙ্কটা পারো কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারবা না। কিন্তু যখন তুমি একটা বিষয় একদম জেনে শুনে অঙ্কটা করবা অ্যাকাউন্টিং এর মতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা প্র্যাকটিস করলেই তোমার মনে থাকবে, এবং তোমার জেনুইন ভাবে কোনো কিছু শেখা কিন্তু দীর্ঘস্থায়ী হয়, সেটা তোমরা জানো। তো সেই হিসাব করে আমি তোমাদের আজকে ক্লাসটা নিব। আচ্ছা, তো এখন আমরা তো আমরা এখানে তোমরা তোমাদের একটা বিষয় বলছি যে বইগুলো এখনো তোমরা কিনবা না, বইগুলো কিছুদিন পরে কিনবা, কারণ কিছু কিছু বইয়ের কিছু কিছু চ্যাপ্টারে কিছুটা পরিবর্তন হবে, মানে কিছু কিছু নতুন ম্যাথ অ্যাড হবে আর কি। এটা আমার যারা বইয়ের পাবলিকেশন ছিল তাদের সাথে কথা হয়েছে। তো তোমরা বইগুলো জানুয়ারি মাসে কিনবা। আর যারা শীটের জন্য বলতেছো, আমরা র্যান্ডমলি ক্লাস নিচ্ছি, এক এক চ্যাপ্টারে এক একটা ক্লাস নিবো এক এক দিন। এই শীট দিয়ে তুমি কোনো বেনিফিটেড পাইবা না। আমাদের কোর্স যখন রানিং হবে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারের শীট একসাথে দিয়ে দিব, ঠিক আছে? একসাথে এই শীটে সব ধরনের ম্যাথ থাকবে। আর সমাধানের জন্য অবশ্যই তোমরা একটা মেইন বই নিবা। তোমরা জানো যে আমরা মেইন বই থেকে পড়াবো, মেইন বইয়ের সকল অঙ্ক আমরা সমাধান করে দিব, ঠিক আছে? আমাদের পড়ানোর সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমি আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে শুরু করে দিচ্ছি। তোমরা একদম, যেহেতু বিষয়টা আমি গোড়া থেকে বলবো, সেই জন্য তোমরা একটু সহজ করে মনোযোগ দিয়ে দেখবা, ক্লাসটা দেখবা, তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। তারপরে আমরা আরেকটা ক্লাস দেবো, অ্যাডভান্স লেভেলের আমরা ম্যাথ করব। এই গোড়া থেকে বিষয়টা যদি তুমি না জানো, অ্যাডভান্স লেভেলের ক্লাসটা তোমাকে মুখস্থ করতে হবে। আর এটা যদি তুমি গোড়া থেকে জানো, তাহলে অ্যাডভান্স লেভেলের ক্লাসটা তুমি একদম গোড়া থেকে নিজে থেকে সলভ করতে পারবা, কোনো মুখস্থ লাগবে না এবং তোমার কাছে ভালো লাগবে। বুঝছো? ওকে, তাহলে আমাদের চ্যাপ্টারটার যে নাম সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এটা হচ্ছে মূলধন বাজেটিং কৌশল। মূলধন বাজেটিং কৌশল, শোনো, মূলধন বাজেটিং বিষয়টা কি? তো এখানে মূলধন বাজেটিং বলতে আরো অনেক ধরনের বাজেটিং বোঝানো হয়, তবে আমি তোমাকে একটা বিষয় বুঝাই। ক্যাশ বাজেটিং বা মূলধন বাজেটিং, যদি আমি ক্যাশ বাজেটিং এর কথা বলি, যে আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ ক্যাশ আসতেছে, কি পরিমাণ ক্যাশ যাচ্ছে, এই বিষয় নিয়ে যদি আমি একটা বাজেট তৈরি করি, যে কোথা থেকে টাকাটা আসতেছে, কোথায় যাচ্ছে, এবং কোথা থেকে আসলে আমার লাভ বেশি হবে, কোথায় গেলে আমার লাভ বেশি হবে, এই যে বিষয়টা, এই বিষয়টার উপর বিবেচনা করে যখন আমি একটা ক্যাশের একটা বাজেট তৈরি করি, সেটাকে বলতে বলা হয় ক্যাশ বাজেটিং। তো মূলধন বাজেটিংটা এরকম, আমাদের প্রতিষ্ঠানে অনেক সময় মূলধন প্রয়োজন হয়, অথবা আমরা অনেক সময় মূলধন বিনিয়োগ করি। যখন আমাদের মূলধন প্রয়োজন হবে, আমরা কোথা থেকে তোমার মূলধনটা সংগ্রহ করলে আমাদের সব থেকে ব্যয় কম হবে, এটাও মূলধন বাজেটিং এর মধ্যে পড়ে। এবং আমরা যে কোথাও হুট করে একটা মূলধন বিনিয়োগ করব, বিনিয়োগ করার ক্ষেত্রে আমার কি লাভ হবে নাকি লস হবে,
সেটাও কিন্তু আমাকে পরিকল্পনা করতে হবে। ওই পরিকল্পনা করা, এটাকে ক্যালকুলেশন করে বাস্তব রূপ দেখা, সেটাকেও মূলধন বাজেটিং বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই মূলধন বাজেটিং এর কৌশল বা কোন কৌশলে আমরা মূলধন সরবরাহ করা অথবা মূলধন সংগ্রহ করলে আমাদের সব থেকে বেশি বেটার হবে, সব থেকে বেশি ভালো হবে, সেই কৌশলগুলোকে মূলত বলা হয় ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। এখন আমরা এখানে আজকে তোমাদের সামনে আমরা 3টা ম্যাথ সলভ করব। 3টা ম্যাথই একদম বেসিক থেকে শেখানো হবে। এই 3টা ম্যাথ যারা পারবা এবং নেক্সট ক্লাসে যারা করবা, এই চ্যাপ্টার আমি আশা করতে পারি তোমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি 80% অঙ্ক কভার করতে পারবা। ঠিক আছে? ওকে, শুধুমাত্র 2টা ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটু সবাই খেয়াল করো তো আমাদের আলোচনার বিষয়। ওকে ওকে, তাহলে আমরা একদম শিখর থেকে বোঝানোর জন্য মেইন বেসিক থেকে তোমাদের একদম ছোট অঙ্ক নিয়েছি, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমাদের শিটে থাকবে, B1-এ থাকবে এবং এই ম্যাথটা কমার্স পাবলিকেশন থেকে তোলা হয়েছে। আর এখানে যে বিষয়টা আমি বলছি সেটা আমি তোমাকে একটু পরে বুঝিয়ে দিব। এটা আমি একটা জাস্ট সাইন দিয়েছি যে সহজ করে বোঝানোর জন্য। তো দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে ইউসুফ কোম্পানি এস্টিমেটেড দ্যাট ক্যান সেভ টাকা 30,000 পার ইয়ার ইন ক্যাশ অপারেটিং কস্ট। বুঝছো? নেক্সট 5 ইয়ার্স। তো এখানে মূল বিষয়টা হচ্ছে ইউসুফ কোম্পানি এস্টিমেটেড, ইউসুফ কোম্পানি ধারণা করতেছে যে দ্যাট ক্যান সেভ, তার সেভ হবে। সেভ মানে কি? সে কোথাও একটা টাকা বিনিয়োগ করবে, সেখান থেকে তার এই টাকাটা আসবে এবং পার ইয়ারে। ঠিক আছে? তাহলে এটা কোথায় বিনিয়োগ করবে? বিনিয়োগ করবে হচ্ছে ক্যাশ অপারেটিং মানে নগদ পরিচালন, হ্যাঁ, কস্ট ফর নেক্সট 5 ইয়ার্স। তো সে একটা নগদ পরিচালন একটা প্রকল্পে সে ব্যয় করবে, যেখান থেকে তার প্রতি বছরে 30,000 টাকা করে সেভ হবে। বুঝছো? এখন আমি তোমাকে বললাম যে তুমি একটা মুরগের খামার দিবা। এই মুরগের খামার দিতে ধরো তোমার 20,000 টাকা, 2 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে? 2 লাখ টাকা তোমার খরচ হবে। তো তুমি চিন্তা করলা, স্যার আমি যদি 2 লাখ টাকা মুরগের খামার দিয়ে খরচ করি, আমার এই টাকাটা তুলতে কতদিন লাগবে? তো আমি তোমাকে বললাম তুমি যদি 2 লাখ টাকা খরচ করো তাহলে তোমার হয়তোবা প্রতি বছরে টাকা আসবে। 2 লাখ টাকা খরচ করলে প্রতি বছরে ধরো তুমি বললাম যে হ্যাঁ তোমার 40,000 করে টাকা আসবে, এটা আমি বললাম। এখন তুমি চিন্তা করলা, হ্যাঁ মুরগের খামার দিলে 2 লাখ টাকা যদি এখন খরচ করে খামার দাও তাহলে তোমার প্রতি বছর 40,000 টাকা করে আসবে। এটা কিন্তু আয় না, মানে মুরগ তুমি বিক্রি করে 40,000 টাকা করে পাইবা। এখন তুমি এখান থেকে কিন্তু একটা চিন্তা করতে পারো, যদি আমি 2 লাখ টাকা দিয়ে বিনিয়োগ করে 20,000 টাকা করে আমি প্রতি বছর পাই, তাহলে আমার কি বিনিয়োগ করাটা উচিত হবে কিনা? এই যে তুমি চিন্তা করতেছো যে এতে মূলধন নিয়ে একটা চিন্তা করতেছো যে কিভাবে কোন কৌশলে আমি এটা বিনিয়োগ করলে আমি এই টাকাটা আমি ফেরত পাবো বা আমি লাভবান হব, এটাকে মূলত বলা হয় মূলধন বাজেটিং কৌশল। তাহলে এখন তোমার এই 2 লাখ টাকা বিনিয়োগকৃত টাকাটা যদি তোমার প্রতি বছর 40,000 টাকা করে আসে, তাহলে এখান থেকে তোমার টাকাটা উঠে আসতে কতদিন সময় লাগবে? এটা হচ্ছে তুমি এটা পরীক্ষা করে কিন্তু তুমি বিনিয়োগটা করবে। তাহলে এখানেও সেম বিষয়টা হয়েছে। দেখো যে ইউসুফ কোম্পানি এস্টিমেটেড দ্যাটস ক্যান সেভ 30,000 টাকা। সে একটা ক্যাশ অপারেটিং মানে পরিচালন ব্যয়, মানে সে এমন একটা জায়গায় সে একটা টাকা ব্যয় করবে যেখান থেকে তার কি 30,000 টাকা করে প্রতি বছর সেভ হবে, এবং সেটা কত বছর? নেক্সট 5 ইয়ার্স। সে টাকাটা কোথায় ব্যয় করবে? দেখো, ইফ ইফ ইট বাই এ মেশিন কস্ট 1,10,000 টাকা। ধরো তোমার একটা বিজনেস আছে, এখন তোমার একটা বিজনেসে মেশিন দরকার। এখন তুমি যে মেশিনটা কিনবা, নর্মালি তো তুমি হুট করে মেশিনটা কিনবা না, কারণ মেশিনটা কেনার আগে তোমাকে একটা বাজেট করতে হবে। তুমি যে এখানে যে 1,10,000 টাকা মেশিন কিনবা, সেই টাকাটা তোমার আসবে কিনা বা কত বছর সময় লাগবে আসতে, সেটা তোমাকে বাজেট করে কিন্তু তোমাকে কিনতে হবে। নর্মালি তুমি কিনে ফেললা, কোনো কিছু চিন্তা করলা না যে এই মেশিন কেনার পর আমার কত টাকা করে আসতে পারে প্রতি বছর, অথবা মেশিন কেনার পরে কি আমার লস হয় কিনা, এসব বিষয় তোমাকে চিন্তা করে যদি না কেনো তাহলে কিন্তু তোমার লস হবে। তো মূলধন বাজেটিং মানে কি? মূলধন বাজেটিং কৌশল মানে কি? যে 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 কৌশলে তুমি বাজেটিং করবা, যে কৌশলে তোমার লাভবান হবে, সেটাই কিন্তু তোমাকে সে রাস্তাটা দেখানো হবে। আচ্ছা, এখন আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম যে ইউসুফ কোম্পানি একটা মেশিন কিনবে 1,10,000 টাকা দা। সেই মেশিন কেনার পর সেই মেশিন সংক্রান্ত তথ্য বা এই ব্যবসায় থেকে তার প্রতি বছর 30,000 টাকা করে আসবে। এবং এখানে বলছে নো রেসিডুয়াল ভ্যালু ইজ অ্যাকসেপ্টেড। বলতেছে মেশিনটা কেনার পর রেসিডুয়াল ভ্যালু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বলা হয়। এখানে মেশিনটা
কিনবে 1,10,000 টাকা দিয়া, এবং এটা 5 বছর ব্যবহার করার পরে এটার 1 টাকাও মূল্য থাকবে না। তার মানে মেশিনটা কেনার পর এখানে 1,10,000 টাকা মেশিনের পুঁজি বিনিয়োগ করা হবে, সেই মেশিনটা চালানোর পর 5 বছর 1 টাকাও সেটা আর বিক্রি করা যাবে না। এটাকে বলা হচ্ছে নো রেসিডুয়াল ভ্যালু। এরপরে তারা বলতেছে ডিটারমাইন্ড দা পেব্যাক পিরিয়ড। তো বলতেছে যে খুঁজে বের করো পেব্যাক পিরিয়ড, মানে পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে পরিশোধ সময়কাল। পরিশোধ কি সময়কাল, পরিশোধ সময়কাল। তো পরিশোধ সময়কাল ডিটারমাইন করার জন্য বলছে। এখন বলতেছে তুমি যদি একটা মেশিন কেনার জন্য 1,10,000 টাকা বিনিয়োগ করো বা একটা ক্যাপিটাল তুমি বিনিয়োগ করো, সেক্ষেত্রে তোমার প্রতি বছর যদি 30,000 টাকা করে আসে, হ্যাঁ, তাহলে ডিটারমাইন খুঁজে বের করো দা পেব্যাক পিরিয়ড, তাহলে পরিশোধ সময়কাল। পরিশোধ সময়কাল মানে হচ্ছে তুমি যে একটা টাকা বিনিয়োগ করছো, তুমি যে একটা টাকা বিনিয়োগ করছো সেই টাকাটা পরিশোধ হতে বা ফেরত আসতে কতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে তোমার মূল প্রশ্ন। এখন এটা আমি কেন তোমাদেরকে নিলাম, এটা একদম সহজ একটা অঙ্ক, তোমরা কিন্তু নর্মালি পারবা, কারণ এটা দিয়ে তোমাকে আমি অনেক কিছু বুঝাবো, এর পরবর্তী অঙ্কগুলো দিয়ে তোমাকে আমি অনেক কিছু বুঝাবো। ওই বিষয়গুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো, এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথগুলো সহজে করতে পারবা। এখন এখানে আমি একটা কথা লিখছি যে ইভেন নো ট্যাক্স। ইভেন মানে হচ্ছে দেখো এখানে 30,000 টাকা দেওয়া আছে, 30,000 টাকা বলা আছে, 30,000 টাকা মানে কি প্রতি বছর। তার মানে আমি যদি আজকে বিজনেস শুরু করি 2024 সালে 30,000 টাকা আসবে, 2025 সালে 30,000, এরকম ভাবে 5 বছর হবে। তার মানে কি প্রতি বছরে 30,000। তো প্রতি বছর 30,000, এটাকে বলা হয় ইংলিশে ইভেন বলা হয়। ইভেন মানে সমান, মানে কি সমান। এখন তোমার এখানে যে নগদ আন্তঃপ্রবাহটা, নগদ আন্তঃপ্রবাহ মানে কি, তুমি যে বিনিয়োগ করতেছো সেই বিনিয়োগের করার পরে তোমার যে টাকাটা আসতেছে সেটাকে মূলত বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। এটাকে ইংলিশে বলা হয় ক্যাশ ফ্লো। হ্যাঁ, ইংলিশে কি বলা হয়, ক্যাশ ফ্লো। হ্যাঁ, তাহলে এই যে টাকাটা তোমার আসতেছে এটা কি সমানভাবে আসতেছে না অসমানভাবে আসতেছে? তাহলে তোমার যদি পার ইয়ার যদি 30,000 টাকা করে আসে, তাহলে প্রতি বছর 30,000, এই জন্য এটাকে বলা হয় সমান অথবা ইভেন ক্যাশ ফ্লো অথবা সমান নগদ আন্তঃপ্রবাহ, মানে সমানভাবে টাকা আসতেছে, এই জন্য এটাকে বলা হয়। এরপর হচ্ছে ট্যাক্স। নো ট্যাক্স কেন? কারণ এখানে কোনো কর্পোরেট ট্যাক্স বা সরকারকে ট্যাক্স দিতে হবে এরকম কোনো ইনফরমেশন এখানে নাই। বুঝতে পেরেছো? এরকম কোনো ইনফরমেশন এখানে নাই। আচ্ছা, তো এই পর্যন্ত তোমরা ইভেন অথবা নো ট্যাক্স অথবা আমি যে কথাগুলো বললাম, যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি তাহলে তোমাদের আনসারটা করে দিব। সবাই তাহলে একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে, যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে আমি একটা মেশিনের পিছনে 1,10,000 টাকা ব্যয় করব, এবং সেই ক্ষেত্রে আমার প্রতি বছরে 30,000 টাকা করে আসবে 5 বছর। প্রতি বছর কত? 5 বছর। এই 5 বছর পরে মেশিনটার 1 টাকাও দাম থাকবে না, মানে নো, কোনো সলভেজ ভ্যালু থাকবে না। ঠিক আছে, কোনো সলভেজ ভ্যালুই থাকবে না। তো তাহলে 5 বছর যে আমার 30,000 টাকা করে আসবে 1 লাখ টাকা বিনিয়োগ করার কারণে, এই তাহলে 1 লাখ টাকা বিনিয়োগ করে আমার যদি প্রতি বছর 30,000 টাকা করে আসে, তাহলে আমার কতদিন সময় লাগবে টাকাটা ফেরত আসতে? এটাকে বলা হয় পরিশোধের সময়কাল অথবা ইংলিশে বলা হয় পেব্যাক পিরিয়ড। তো তোমার কাছে তারা জানতে চাইতেছে যে এই 1,10,000 টাকা তোমার কাছে ফেরত আসতে কতদিন সময় লাগবে। এটাকে বলা হয় কি পেব্যাক পিরিয়ড, মানে কতদিন সময় লাগবে বা পরিশোধ সময়কাল। তাহলে এটাকে ইংলিশে বলা হয় সংক্ষিপ্ত পিবিপি। ঠিক আছে, কি বলা হয়? পিবিপি। ওকে, এখন তুমি তো এই 30,000 টাকা যে পাইবা, এই যে তুমি 30,000 টাকা প্রতি বছর পাইবা, এখান থেকে তুমি কাউকে টাকা দিবা? সরকারকে ট্যাক্স দিতে হবে? এখানে কিন্তু ট্যাক্স দেওয়া আছে না, সরকারকে কোনোভাবে ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, তো সরকারকে যেহেতু তোমার ট্যাক্স দিতে হবে না, তুমি সরাসরি 30,000 টাকা বাড়িতে নিয়ে আসবা। সরাসরি কি 30,000 টাকা বাড়িতে নিয়ে আসবা, তাহলে তোমার 1,10,000 টাকা আসতে কতদিন সময় লাগবে? নর্মালি আমরা যদি চিন্তা করি যে আমার যদি 30,000 টাকা আসে প্রথম বছর, দ্বিতীয় বছর 30,000 টাকা 60,000, তৃতীয় বছর হচ্ছে 30,000 90,000, তার মানে 3 বছরে আমার 90,000 টাকা চলে আসবে। 4 বছরে 1,20,000 টাকা, তার মানে আমার 3 বছর বা 4 বছর মানে 4.5 বছরের মধ্যে আমার 1,10,000 টাকা চলে আসবে। এটাই কিন্তু তারা এখানে জানতে চাইছে। তো এখন যেহেতু এটা ইভেন ক্যাশ ফ্লো, সেই জন্য আমার এই পেব্যাক নির্ণয় করার জন্য আমাকে একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার এনসিও। হ্যাঁ, আর এটা হচ্ছে নিট ক্যাশ বেনিফিট, নিট ক্যাশ বেনিফিট অথবা সিএফ
এটি। এই সূত্রটা যদি আমি বসাই যে আমার পেব্যাক পিরিয়ড আমার কতদিন সময় লাগবে আসতে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এনসিও মানে হচ্ছে কি নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে মানে হচ্ছে বিনিয়োগকে বোঝানো হয়, এনসিও মানে কি বিনিয়োগকে বোঝানো হয়। তাহলে আমি বিনিয়োগ করলাম কত, 1,10,000 টাকা। তোমরা কিন্তু বিষয়টাকে সহজ মনে করবা, এটা কিন্তু নর্মালি সহজ, কিন্তু আমি তোমাকে আস্তে আস্তে আরো অনেক সুন্দরভাবে নিয়ে যাবো, যে আগে মানে বুঝাচ্ছি যে কিভাবে তুমি এটা বেসিকের সাথে শিখবা, তাহলে চ্যাপ্টারটা সহজ লাগে। আর নিট ক্যাশ বেনিফিট বা সিএফএটি মানে হচ্ছে তোমার এখানে তোমার প্রতি বছরে কত টাকা করে আসতেছে। নিট ক্যাশ বেনিফিট, তুমি বেনিফিট পাচ্ছ কত টাকা, নিট ক্যাশ মানে সবকিছু বাদ দিয়ে কত টাকা, 30,000 টাকা। যেহেতু এই অঙ্কের ট্যাক্স নাই, যদি ট্যাক্স থাকতো ট্যাক্স সরকারকে দিয়ে বাকি টাকা আমি নিতাম। ধরো সাপোজ আমি বললাম যে মনে করো আমি 30,000 টাকা এখানে, এই 30,000 টাকা আমি এখানে পাই। এখন এখান থেকে ধরো আমি সাপোজ মনে করো আমি সবকিছু ক্যালকুলেশন করে ট্যাক্সের যে নিয়ম আছে সেই নিয়মে করলে আমি কত, 25,000 টাকা। তাহলে এটাকে আমরা কি, এই টাকাটা আমি পেতাম। এখন যেহেতু এখানে ট্যাক্স নেই, আমার সরকারকে ট্যাক্স দিতে হয় না, তাহলে আমার নিট ক্যাশ বেনিফিট কত, এই 30,000 টাকা। তো তুমি যখন এই 30,000 টাকা এখানে বসাইবা, তখন তোমার এই টাকাটা ফেরত আসতে কতদিন সময় লাগবে, তোমার বের হয়ে যাবে। ঠিক আছে, তো বের করে দেখো কতদিন সময় লাগতেছে। আমি যে তোমাকে আনুমানিক ভাবে বলছিলাম যে প্রায় 3.25 বছর মতো লাগবে, তুমি একটু খেয়াল করে দেখো। তাহলে 1,10,000 ভাগ হচ্ছে 30,000। তোমাদের কাছে সহজ লাগতে পারে জিনিসটা, কিন্তু এই সহজ জিনিসটাই তোমাকে শিখে তারপর আস্তে আস্তে কঠিনে যেতে হবে। তাহলে এখানে প্রায় আমার প্রায় কি 3 সামথিং মানে প্রায় 3.5 বছরের মতো সময় লাগবে আমার বিনিয়োগকৃত 1,10,000 টাকা আসতে, যদি প্রতি বছর 30,000 টাকা করে আমার আসে। বুঝছো? তাহলে আমি যদি মেশিন কিনতে আমার 1,10,000 টাকা ব্যয় হয়, সে ব্যয়ের টাকা আমার উঠে আসতে বা পেব্যাক পিরিয়ড পরিশোধ সময়কাল উঠে আসতে আমার প্রতি বছর যে 30,000 টাকা করে আসে, সে টাকা উঠে আসতে আমার সময় লাগবে কত, 3.67 ইয়ার্স, মানে 3.5 বছরের বেশি সময় আমার লাগবে। ওকে, তাহলে সবাই একটু B1 ক্লিয়ার লিখে দাও। আমরা এখন চলে যাবো একটু জটিল নিয়মে। ওকে, তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তো এখন এই বিষয়টা বা এই ম্যাথটা তোমরা ক্লাস 9-10-এও করেছো এবং ইন্টারমিডিয়েটও করেছো, ঠিক আছে। কিন্তু এরপরে আমি যে ম্যাথটা সলভ করব এবং এরপরে যে ম্যাথটা সলভ করবো, এগুলো আস্তে আস্তে তোমার ইন্টারমিডিয়েটও তোমরা করছো এবং বাংলা ভার্সনে। ইন্টারমিডিয়েট এখন এখানে কি করবা, ইংলিশ ভার্সনে, প্লাস এখানে আরো কিছু এডিশনাল ইনফরমেশন থাকবে যেগুলো ইন্টারমিডিয়েটও ছিল না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দিলে আমি সামনে চলে যাবো। আচ্ছা হ্যাঁ, সবাই ক্লিয়ার, আমি দেখতেছি, কারো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমি তোমাদের কমেন্ট পড়বো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি দেখবো। ওকে, তাহলে আমার এই অঙ্কটা শেষ। এখন এখানে জাস্ট একটু খেয়াল করে দেখো কি বলছে, 2 নম্বর অঙ্ক, এটা B2। দেখো কি বলছে, ইউসুফ কোম্পানি এস্টিমেটেড দ্যাট ক্যান সেভ 28,000 টাকা। সে প্রতি বছর 28,000 টাকা সেভ, মানে সে যে ক্যাশ অপারেটিং মানে নগদ পরিচালন একটা বিষয় যে সে ব্যয় করেছে, হ্যাঁ, এই 1,10,000 টাকা, সেখান থেকে সে 28,000 টাকা করে প্রতি বছর পাবে। কত করে পাবে, সে 28,000 টাকা করে প্রতি বছর পাবে। সেম অঙ্ক, আমি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করেছি, একটু খেয়াল করে দেখো। ইউসুফ কোম্পানি এস্টিমেটেড দ্যাট ক্যান সেভ 28,000 টাকা পার ইয়ার। সে প্রতি বছর এখান থেকে 28,000 টাকা তার সাশ্রয় হবে ইন ক্যাশ অপারেটিং কস্ট, হ্যাঁ, নগদ পরিচালন ব্যয় ফর 10 ইয়ার্স। তো 10 বছরের জন্য সে যে একটা নগদ পরিচালন ব্যয় করবে, সেখান থেকে তার প্রতি বছরে 28,000 টাকা করে সেভ হবে। ই বাই মেশিন দ্য কস্ট অফ 1,10,000 টাকা, সে 1,10,000 টাকা একটা মেশিন কিনবে, সেখান থেকে তার প্রতি বছরে কি মেশিন বাবদ তার আয় হবে কত, 28,000 টাকা। বলতেছে নো রেসিডুয়াল বিল, এখানেও কি বলতেছে যে 10 বছর চালানোর পরে এই মেশিনটা 1 টাকা বিক্রি করা যাবে না। কিন্তু এখানে কি বলা আছে দেখো, অ্যাজিউম দ্যাট ইনকাম ট্যাক্স ইজ রেট অন এভারেজ 30%। এখন আগে আমি যে টাকাটা আয় করেছিলাম 30,000 টাকা, সেটা আমি সরাসরি বাসায় নিয়ে আসছিলাম, এখানে আমার সরকারকে ট্যাক্স দিতে হয় নাই। কিন্তু এখন একটু খেয়াল করে দেখো, এখন আমার যে প্রতি বছর 28,000 টাকা আয় হবে বা প্রতি বছর 28,000 টাকা যে আমার বিনিয়োগ থেকে আসতেছে, এখন আমার এখানে সরকারকে 30% ট্যাক্স দিতে হবে। যদি আমি সরকারকে 30% ট্যাক্স না দেই, সেক্ষেত্রে কিন্তু আমার নামে ট্যাক্স আয়কর আইন মামলা হবে। ঠিক আছে, তাহলে সরকারকে ট্যাক্স দিয়ে আমাকে কিন্তু বাকি টাকা আসবে। তো সরকারকে ট্যাক্স দিয়ে আমার যে বাকি টাকাটা আসবে, ওই টাকার উপরে ডিপেন্ড করে আমার দেখতে হবে যে কতদিন সময় লাগবে আমার টাকা ফেরত আসতে। তাহলে এখানে বলছে কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড, বলছে কি কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড, এবং বলছে কি সারপ্লাস লাইফ। আচ্ছা, তো সারপ্লাস লাইফ হচ্ছে অবশিষ্ট লাইফ, অবশিষ্ট সময়। কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড,
এখন এখানে যে বিষয়টা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, আগে আমার 30,000 টাকা আয় ছিল, আমার সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় নাই। কিন্তু এখন আমার যে 28,000 টাকা আয় হবে, সেই ক্ষেত্রে আমার সরকারকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স দেওয়ার পরে আমি যে টাকাটা পাবো, ওই টাকা হিসাব করে আমাকে দেখতে হবে 1,10,000 টাকা কতদিন সময়ের মধ্যে আমার ফেরত আসবে। তো এটাও এখানে আমাদের পিবিপির কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? পিবিপি। তাহলে এখানে দেখো ইভেন এটাও কিন্তু প্রতি বছর 28,000 টাকা ইভেন এবং উইথ ট্যাক্স, মানে এখানে কিন্তু আবার ট্যাক্স আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমার বলা থাকবে না, কিন্তু তোমার অঙ্ক পরে বুঝতে হবে। তাহলে এখানে আমাদেরকে পিবিপি নির্ণয় করতে বলছে, খেয়াল করো। তা আমি যদি এখানে পিবিপি নির্ণয় করতে যাই, আমার এখানে সূত্র হচ্ছে এনসিও, নিচে কি এনসিবি অথবা সিএফএটি। সিএফএটি বলতে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো এখানেও আমি কিন্তু সিএফএটি লিখেছিলাম, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। যেহেতু এই অঙ্কে আমার ক্যাশ আর ট্যাক্স ছিল না, সেই জন্য আমি আফটার ট্যাক্সের কথা উল্লেখ করিনি। তাহলে এই হচ্ছে আমার সূত্র। এখন তুমি যদি সূত্রের মানটা এখানে বসাও, দেখো এনসি হচ্ছে কত, আমাদের 1,10,000 টাকা। আর সিএফএটি কিন্তু তোমার এখানে নাই, কারণ এই 28,000 টাকা তুমি এখন এখানে বসাতে পারবে না, কারণ এই 28,000 টাকা কিন্তু তোমার নিট ক্যাশ বেনিফিট না। এনসিবি মানে কি নিট ক্যাশ বেনিফিট, এটা কিন্তু তোমার নিট ক্যাশ বেনিফিট না, কারণ এই 28,000 টাকা তোমার ইয়ারলি আর্নিং বা ইয়ার তোমার আসতেছে, ক্যাশ ফ্লো মানে আন্তঃপ্রবাহ নগদ টাকা আসতেছে। এখন এখান থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা থাকে, সেটা হচ্ছে তোমার নিট ক্যাশ বেনিফিট। সেই জন্য তুমি 28,000 টাকা সরাসরি এখানে বসাইতে পারবো না। ট্যাক্সের টাকা সরকারকে দিয়ে তোমাকে নিট ক্যাশ বেনিফিটটা বের করে তারপর এখানে বসাই দেবো, বসালে তোমার পিবিপি বের হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা আবার একটু ক্লিয়ার লিখে দিচ্ছি। আচ্ছা, তো কমার্সে না থাকলে সমস্যা নাই, তুমি একটু সহজ করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি রেসিডুয়াল ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমাদের এই রেসিডুয়াল ভ্যালু থাকলে আমাদের এখানে পিবিপির ক্ষেত্রে আরো কাজ করতে হবে, আরো কাজ আছে। ঠিক আছে, ওকে। তো এই পিপিপির ক্ষেত্রে, নর্মালি পিপিপির ক্ষেত্রে রেসিডুয়াল ভ্যালু থাকলেও না থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, পিপিপিটা তোমার এইভাবে নির্ণয় করতে পারবা, প্রবলেম হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু এই পিপিপিটা শর্ট ফর্মে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। রিকোয়ারমেন্ট লিখে এখানে রিকোয়ারমেন্ট 1 লিখে পিপিপি লিখতে পারবা। ঠিক আছে, আর যদি সলভেবল থাকে সেক্ষেত্রেও এখানে পিপিপির ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। তোমার এখানে ডেপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে এই সলভেবলটা ইফেক্ট করবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আমাদের অনেকের মনে হতে পারে এই যে, যেমন দেখো প্রমা রহমান বলছে যে স্যার, আমি ধরেন 28,000 টাকা, যে প্রমা রহমানের কথাটা আমি বলি, স্যার আমি যদি 28,000 টাকা করে প্রতি বছর আমার আয় হচ্ছে, মানে আমার ক্যাশ টাকা আসতেছে, তাহলে এখান থেকে যদি আমি 30% বাদ দিয়ে দেই, হ্যাঁ 30% যদি আমি বাদ দিয়ে দেই, সেই ক্ষেত্রে আমার কত টাকা হবে? 28,000 ইন্টু হচ্ছে 30%, তাহলে আমাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে কত? 8,400। তাহলে আমি খেয়াল করে দেখো, 28,000 মাইনাস 8,400 দিলে আমার কত হইতেছে? 28,000 মাইনাস 8,400, তাহলে আমার হচ্ছে কত? 19,000 কত 600 টাকা। তো অনেকে কিন্তু ভাবতে পারো যে স্যার, আমি তো এখানে সরকারকে ট্যাক্স দিব 28,000 টাকা থেকে, সেখান থেকে যদি আমি 28,000 থেকে যদি 30% 8,400 বাদ দিই, তাহলে আমার কত আসতেছে প্রতি বছর? কত আসতেছে? 19,600। তাহলে আমি যদি এখানে এটা বসায় দেই, তাহলে তো আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকেই মনে করতে পারো, কিন্তু সব থেকে বড় ভুল হবে তুমি যদি এটা করো। ঠিক আছে, এটা কখনোই হবে না, এইভাবে তুমি করতে পারবা না। এভাবে তুমি কি করতে পারবো না? করতে পারবা না, কারণ এইভাবে করলে তোমার অঙ্কটা 100% ভুল হবে। কারণ তুমি যখন সরকারকে ট্যাক্স দিবা, সেই ট্যাক্স দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাকে আগে দেখতে হবে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা সেই নিয়মটা দেখব, সেই নিয়মটা দেখে আমাদের করতে হবে। তো আমরা যদি এইভাবে করে ফেলি, আমাদের অঙ্কটা সরাসরি কাটা যাবে, এবং এইভাবে করলে সরকারের কোনো লস হবে না, আমাদেরই উল্টা লস হবে। তো আমরা এমন কোনো মেথড আমরা ফলো করব, যে মেথডে আমাদের লস হবে, কখনোই কিন্তু আমরা এটা ফলো করব না। তাহলে এই মেথডে করলে আমাদের লস আমরা কখনোই মানবো না। আমাদের কাছে আরো সিস্টেম আছে, সরকার একটা নিয়ম নির্ধারণ করে দিছে, সেই নিয়মে করলে আমাদের বেনিফিট হয়, সেই নিয়ম অনুসারে আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা একটু দেখে আসি যে আমাদের কিভাবে এই কাজটা করতে হবে। তো আমাদের এই পর্যন্ত থাকো, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। আমরা এখন দেখো কিভাবে করি। ওকে।
ওকে, একটু তুমি যদি খেয়াল করে দেখো তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, যেহেতু আমার অঙ্কে ট্যাক্স আছে, তো সরকারকে ট্যাক্স দেওয়ার পরে আমার যে অ্যামাউন্টটা আমার কাছে আসবে সেটাকে বলা হয় নিট ক্যাশ বেনিফিট অথবা ক্যাশ, হ্যাঁ, ফ্লো আফটার ট্যাক্স। মানে ট্যাক্স দেওয়ার পরে আমার যে ট্যাক্সটা আসবে, যে টাকাটা আসবে সেটাকে বলা হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বুঝছো? মানে নগদ প্রবাহ আফটার ট্যাক্স, মানে ট্যাক্স, সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যে নগদ প্রবাহটা আসবে সেটাকে বলা হয় কি নিট ক্যাশ বেনিফিটও বলতে পারবো, অথবা কি ক্যাশ সিএফএটি, যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আচ্ছা, এখন যখনই কোনো অঙ্কে তোমার ট্যাক্স দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তোমাকে মনে করতে হবে যে আমাকে সরকারের ট্যাক্স দেওয়ার পর আমার কিন্তু একটা টাকা আসবে। তাহলে খেয়াল করো, এখন এই যে আমাদের টাকাটা আছে, এই 28,000 টাকাটা আছে, এই 28,000 টাকাটা কি ট্যাক্সের আগের টাকা না ট্যাক্স বাদ দেওয়ার পরের টাকা? একটু কমেন্ট করতো দেখি, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, এই 28,000 টাকা কি 28,000 টাকা কি ট্যাক্স ট্যাক্স বাদ দেওয়ার পরের টাকা? আচ্ছা, এই টাকাটা কি ট্যাক্স বাদ দেওয়ার পরের টাকা নাকি আগের টাকা? বলো। তানভীর আহমেদ হিমেল, টেনশন করে কিছু নাই ভাই, আরো সহজ করে বুঝতে পারবা, এগুলা আরো সুন্দর করে বোঝানো হবে। এবং আজকে তুমি আগে ক্লাসটা করো, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই 28,000 টাকা হচ্ছে ট্যাক্সের আগের টাকা, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে কি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। শোনো, সিএফ মানে হচ্ছে ক্যাশ ফ্লো। আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ। ক্যাশ ফ্লো, সিএফ মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। মানে আমাদের এখানে যে নগদ প্রবাহটা আছে, নগদ প্রবাহ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। যদি আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায় সেটাকে বলা হয় নগদ বহিঃপ্রবাহ, আর আমাদের কাছে যে টাকা আসে সেটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এখানে যে টাকাটা দেওয়া আছে 28,000 টাকা, এটা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। মানে এটা ইংলিশে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি যে ট্যাক্সের আগের টাকা, এই জন্য এটাকে বলা হয় সিএফ বিটি, মানে ট্যাক্স ফ্লো বিফোর ট্যাক্স, মানে নগদ আন্তঃপ্রবাহ বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের আগে। তাহলে এটা হচ্ছে আমাদের সিএফবিটি। তাহলে এই সিএফবিটি থেকে আমাদেরকে প্রয়োজন হচ্ছে সিএফএটি, মানে এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে কি সিএফএটি, মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। মানে ট্যাক্স দেওয়ার পরে আমার যে টাকাটা আছে সেই টাকাটা কত, এটাকে আমরা আবার বলতে পারি এনসিবি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এতক্ষণ আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলি, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই সিএফএটিটা বের করা। তুমি জানো না যে এইখানে ম্যাক্সিমাম অঙ্কে 99% অঙ্কে ট্যাক্স সহ অঙ্ক আসবে। কি আসবে? ট্যাক্স সহ অঙ্ক আসবে। এই ট্যাক্স সহ অঙ্ক আসার পর ওইখান থেকে তুমি যদি সিএফএটিটা জাস্ট ক্যালকুলেশন করতে পারো, তাহলেই তুমি এই চ্যাপ্টারের 90% ম্যাথ কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? আর এই সিএফএটিটাই আমি তোমাকে এখন বের করে দেখাবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখন দরকার কি সিএফএটি। তা আমরা সিএফএটি বের করার জন্য সরকারের নিয়ম অনুসারে আমাদের ট্যাক্স দিয়ে আমাদের সিএফএটিটা বের করতে হবে। এখন তাহলে আমি একটু দেখাই, তাহলে একটু ভালো করে দেখো। ওকে, তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে সিএফবিটি। তাহলে আমি যদি সিএফবিটিটা সরাসরি এখানে একটু লিখি, আমাদের কত ছিল সিএফবিটি? 28,000 টাকা। কত ছিল? 28,000 টাকা। এরপরে আমি বাদ দিব হচ্ছে লেস ডেপ্রিসিয়েশন। লেস কি? ডেপ্রিসিয়েশন, মানে আমি সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। আচ্ছা, তোমাদের এই চারটা মনে করছো তোমার মুখস্থ করতে হবে না, কখনই মুখস্থ করতে হবে না, আমি এখন করানোর পরে তুমি নর্মালি ভাবে মনে থাকবে। আচ্ছা, তাহলে আমার লেস কি? লেস হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আমি এখন ডেপ্রিসিয়েশনটা বের করব। আমি উপরে একটু ডেপ্রিসিয়েশনটা বের করে দিচ্ছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তো এখানে কি বলা আছে দেখো তো, বলা আছে যে ডেপ্রিসিয়েশন কোন মেথডে বের করবে কিছুই বলা নাই। তাহলে বলা থাকুক অথবা না থাকুক, ডেপ্রিসিয়েশন সবসময় স্ট্রেট লাইন মেথডে বের করা হয়। আমরা কিন্তু ক্লাস 9 থেকে পড়ে আসতেছি যে একটা বিষয় কিভাবে আমরা ডেপ্রিসিয়েশন বের করব।
ঠিক আছে, তো আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি। ডেপ্রিসিয়েশনের সূত্রটা হচ্ছে তোমার কস্ট মাইনাস এসবি মানে সলভেন্স ভ্যালু, অথবা আরবি দিতে পারো মানে রেসিডুয়াল ভ্যালু, নিচে হচ্ছে লাইফ। ঠিক আছে, নিচে হচ্ছে কি লাইফ। তাহলে খেয়াল করে দেখো আমাদের মেশিনের বা বিনিয়োগের কস্ট কত, 1,10,000 টাকা। 1,10,000 টাকা, এটা হচ্ছে আমাদের কস্ট, 1,10,000 টাকা। ওকে, মাইনাস হচ্ছে সলভেন্স ভ্যালু। আমাদের এই অঙ্কে কিন্তু সলভেন্স ভ্যালু 0। কে জানি বলেছিল যদি সলভেন্স ভ্যালু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি সলভেন্স ভ্যালু আমাদের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে বাদ দিতাম, যেহেতু দেওয়া নাই সেক্ষেত্রে আমরা বাদ। লাইফ মানে হচ্ছে এই মেশিনের সময় কতদিন বা বিনিয়োগের সময় কতদিন, 10 বছর। তাহলে এখানে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ভাগ করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনটা দাঁড়াচ্ছে কত টাকা, 11,000 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে সবাই একটু ডেপ্রিসিয়েশন ক্লিয়ার লিখে দাও তো দেখি। ওকে, সবাই একটু ডেপ্রিসিয়েশনটা ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই একটু ডেপ্রিসিয়েশনটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা যারা যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। আমি জানি যে তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সবসময় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট একটু কম থাকে, সেটা কোনো বিষয় না, কিন্তু মনে রাখতে হবে তোমাদের এই ফিনান্স সাবজেক্টটা, যারা মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসো, এই ফিনান্স সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই ফিনান্স সাবজেক্টে 12টা চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টার থেকে মিনিমাম 10টা চ্যাপ্টার করতে হয় A+ পাওয়ার জন্য, যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো। তাহলে 10টা চ্যাপ্টার তোমাকে ভালো করে বেসিক থেকে শিখতে হবে, মুখস্থ করে শিখলে কিন্তু তুমি আগাতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা সহজ করে বুঝতে পারছি। ওকে, বই দরকার নাই, তোমার এখানে আমি অঙ্ক বুঝাচ্ছি, তুমি সেটা বুঝো, তাহলে সহজ লাগবে। আশা করি তোমাদের সামনে বই থাকলে আরেকটা অনেক বেশি সহজ মনে হয়। আচ্ছা, তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের সূত্র কি আমরা সবসময় মনে রাখবো, যে কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু আর হচ্ছে লাইফ। তাহলে আমরা কস্ট হচ্ছে 1,10,000, সলভেন্স ভ্যালু 0 বাই লাইফ 10, 11,000 টাকা। এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো, ECFBT থেকে তুমি ডেপ্রিসিয়েশনটা লেস করবা। তাহলে লেস ডেপ্রিসিয়েশন কত টাকা, 11,000 টাকা। কত টাকা, 11,000 টাকা। এই 11,000 টাকা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে সেটাকে মূলত বলা হয় ইবিটি। কি বলা হয়, ইবিটি। তাহলে 28,000 থেকে যখন 11,000 টাকা তুমি বাদ দিবা, তাহলে কত হবে, 28,000 মাইনাস 11,000, তাহলে কত, 17,000 টাকা। কত হয়েছে এখানে, 17,000 টাকা। তাহলে 28,000 টাকা থেকে আমি 11,000 টাকা বাদ দিলে আমার কত হয়েছে এখানে, 17,000 টাকা। এই 17,000 টাকাকে আমি বলবো ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, মানে আমার বিফোর ট্যাক্স মানে ট্যাক্সের আগে আমার আর্নিং হচ্ছে কত, 17,000 টাকা। ওকে, এখন তুমি বলতে পারো যে স্যার সিএফবিটি এখান থেকে আমরা 28,000 টাকা থেকে আমরা 11,000 টাকা ডেপ্রিসিয়েশনটা কেন বাদ দিলাম, এটা তোমার প্রশ্ন থাকতে পারে। এখন আমি তোমাদেরকে বলি, তুমি যখন সরকারকে ট্যাক্স দিবা তোমার কোনো একটা উপার্জনের উপরে, সেখানে সরকার অনুমোদিত খরচ ডেপ্রিসিয়েশন। সরকার বলছে যে তোমার, আমি কিন্তু গভর্নমেন্টের কথা বলতেছি, যে বিষয়টা হচ্ছে তুমি যদি কোথাও বিনিয়োগ করো, সেখানে যদি তোমার ডেপ্রিসিয়েশন ধরে তোমার কোনো খরচ হয়, সরকার বলছে আপনি ডেপ্রিসিয়েশন বাবদ যে খরচটা আছে সেটা বাদ দিয়ে আমাকে টাকাটা দেন। তাহলে এই জন্য আমরা এখানে ডেপ্রিসিয়েশনের টাকাটা বাদ দিছি। তো ডেপ্রিসিয়েশনের টাকাটা বাদ দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স কত, 17,000 টাকা। এটার উপরে আমরা কি করব, লেস ট্যাক্স, মানে এখানে আমরা ট্যাক্স দিব, লেস ট্যাক্স। তাহলে আমাদের ট্যাক্স এখানে কত পার্সেন্ট, 30% ছিল। তাহলে আমরা 30% আমরা ট্যাক্স ধরি, 17,000 ইন্টু 30%, তাহলে কত হইতেছে, 5,100 টাকা। কত টাকা, 5,100 টাকা। দেখো এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর আমি এই 17,000 টাকার উপরে আমি 30% ট্যাক্স দিছি, সেক্ষেত্রে আমার ট্যাক্স আছে কত, 5,100 টাকা। তুমি যদি এই 28,000 টাকার উপরে ট্যাক্স দিতা, তাহলে তোমার ট্যাক্স আসতো 8,400 টাকা। তাহলে নর্মালি তুমি একটা কি, কত টাকা বেশি ট্যাক্স দিতেছো। দেখো তোমার যেখানে তোমার সরকার নিয়ম অনুসারে তুমি সরকারকে ট্যাক্স দেওয়ার কথা কত টাকা, 5,100 টাকা ট্যাক্স দিলেই সরকার নিয়ম অনুসারে ট্যাক্স দেওয়া ফিল আপ। কিন্তু তুমি কি নিয়ম টিয়ম বাদে তুমি এর উপরে চিন্তা করতেছো 30% ট্যাক্স দিয়ে সরকার দিবা, সেখানে 8,400 টাকা।
এখন তুমি যদি প্রতি 28,000 টাকার মধ্যে এরকম 2-3 হাজার টাকা বেশি করে ট্যাক্স দাও সরকারকে, তোমার ফকির হইতে সময় লাগবে মাত্র 1 বছর। এরপর দেখো তুমি একবারে ফকির। ঠিক আছে? আর এখানে কিন্তু আমরা মূলত ট্যাক্স চুরি করতেছি না বা ট্যাক্স ফাঁকি দিচ্ছি না। এখানে সরকার কর্তৃক অনুমোদিত ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আপনি ট্যাক্স নির্ধারণ করবেন। এই জন্য আমরা 28,000 টাকা থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি 11,000 টাকা। এই 17,000 টাকার উপর আমরা ট্যাক্স নির্ধারণ করব। সরকারি ট্যাক্স হচ্ছে 30%। এই 30% আমরা ট্যাক্স নির্ধারণ করলে আমাদের হচ্ছে কত? 5,100 টাকা। ঠিক আছে? এই 5,100 টাকা যদি আমরা বাদ দিই তাহলে কত? 17,000 যোগ মাইনাস হচ্ছে কত? 5,100। তাহলে কত হইল? 11,900। এই টাকাটাকে মূলত বলা হয় কি? তোমার ইএটি। ইএটি মানে হচ্ছে কি জানো? আর্নিং আফটার ট্যাক্স, মানে ট্যাক্সের পরে আমাদের আর্ন হচ্ছে কত? 11,900 টাকা। এটার সাথে আমরা আবার অ্যাড দিব ডেপ্রিসিয়েশন। আমরা আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিব। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা কত ছিল? 11,000 টাকা। আমরা এটা যোগ করে দিব 11,000 টাকা। 11,000 টাকা যোগ করে আমাদের কত হইতেছে? 22,900 টাকা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কি? সিএফএটি বা ক্যাশ বেনিফিট। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি আপনি ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছেন, বুঝলাম যে সরকারের নিয়ম আছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন এই বাদ দিয়ে ট্যাক্স বাদ দিলেন, ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার 11,900 আসছে, এটার সাথে আবার আপনি কেন ডেপ্রিসিয়েশনটা যোগ দিচ্ছেন? ভাই আমি তো ডেপ্রিসিয়েশনটা বাদ দিছি সরকারকে কম ট্যাক্স দেওয়ার জন্য, যেহেতু সরকারের নিয়ম আছে যে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আপনি ট্যাক্স দিবেন, সেই জন্য আমি আমার যে টাকাটা 28,000 টাকা আসে সেখান থেকে আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে দিছি, সেক্ষেত্রে আমি তারা 5,100 টাকা ট্যাক্স দিছি, দেওয়ার পরে আমি আবার আমার ডেপ্রিসিয়েশন টাকা যোগ করে আমাকে ক্যাশ ফ্লোটা বের করতে হবে। কেন? কারণ আমি তো ডেপ্রিসিয়েশনটা বাদ দিচ্ছি জাস্ট সরকারকে ট্যাক্সটা কম দেওয়ার জন্য বা নিয়ম অনুসারে ট্যাক্সটা দেওয়ার জন্য, যেন সরকারের কাছে আমার থেকে টাকাটা ট্যাক্সটা কম যায়, সেই জন্য আমি ট্যাক্সটা বাদ দিছি। কিন্তু এই ডেপ্রিসিয়েশনের টাকাটা আবার আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? আবার আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশন টাকা যখন আমার যোগ হয়ে যাবে তখন আমাদের কত হইতেছে? 22,900 টাকা। তার মানে নর্মালি আমাদের এই 28,000 টাকার মধ্যে আমরা সিস্টেম অনুসারে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে আমাদের প্রতি বছর 22,900 টাকা থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত সিএফএটি অথবা এনসিবি। যারা এনসিবিটা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা বলতে পারো। ওকে, সবাই এনসিবিটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, সলভেজ বিলো অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সলভেজ বিলু বা এসবি হচ্ছে সলভেজ বিলু, এসবি মানে হচ্ছে সলভেজ বিলু, এটা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আরবি হচ্ছে রেসিডুয়াল বিলু, এটার অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বলতে হচ্ছে যদি তোমার কোনো একটা মেশিন তুমি 5 বছরের জন্য কিনো এবং এটা চালানোর পরে যদি তুমি 2 টাকা বিক্রি করতে পারো অথবা 10 টাকা বিক্রি করো, তাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা সলভেজ বিলু। মানে তোমার বিক্রয় মূল্য, মানে 5 বছর ব্যবহার করার পরে যদি তোমার কোনো বিক্রয় মূল্য থাকে সেটাকে মূলত বোঝানো হয়। আচ্ছা, তাহলে সবাই একটু এনসিবিটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, এনসিবিটা ক্লিয়ার লিখে দাও। তাহলে আমি আবারও তোমাদেরকে বিষয়টা একটু বোঝাচ্ছি। আমরা নর্মালি আর্ন করি হচ্ছে প্রতি আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে প্রতি বছর 28,000 টাকা। তো আমাদের এখন সরকারকে ট্যাক্স দিতে হবে, সেই জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। বাদ দেওয়ার পরে সরকারকে ট্যাক্স দিব, ট্যাক্স দেওয়ার পরে আমাদের যে টাকাটা থাকবে সেটার সাথে আবার ডেপ্রিসিয়েশন আমরা যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের নর্মালি ট্যাক্সের পরে যে ক্যাশ ফ্লোটা সেটা আমাদের বের হয়ে যাবে। আর এটা এখন কি তোমাদের মুখস্থ করা লাগবে বলো তো দেখি? আমি তোমাদেরকে যেভাবে বুঝাইছি এটা কি মুখস্থ করা লাগবে? এটা নর্মালি তুমি একটা অঙ্ক করার পর এটা তোমার ভিতরে এমনিই চলে যাবে, তোমার মগজে এমনি এটা থেকে যাবে। ঠিক আছে? ওকে, এনসিবি মানে হচ্ছে নিট ক্যাশ বেনিফিট। নিট ক্যাশ বেনিফিট মানে সরকারকে সবকিছু বাদ দেওয়ার পরে আমার যে ক্যাশ বেনিফিটটা, মানে আমার যে ক্যাশটা আসতেছে সেটাকে বলে নিট ক্যাশ বেনিফিট, অথবা সরকারকে ট্যাক্স দেওয়ার পরে আমার যে টাকাটা আসতেছে হিসাব মতে সেটাকে বলা হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, মানে ট্যাক্সের পরে আমার যে টাকাটা। তাহলে আমি এখানে কি পাইছি? 22,900 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম স্যার, যদি আমাদের অঙ্কে ট্যাক্স থাকে সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে নিয়ম অনুসারে আমাকে বাকি টাকা ক্যালকুলেশন করে আমাকে পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। তাহলে আমি পে ব্যাক পিরিয়ড করার জন্য কত পেলাম? 22,900 টাকা পাইছি। তাহলে এখানে 22,900 তুমি দিবা, দেওয়ার পরে এখানে একটা আনসার চলে আসবে। তাহলে 1,11,000 1,10,000 ভাগ হচ্ছে 22,900। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত? 4.80 ইয়ার্স। তার মানে এখানে প্রায়
5 বছরের মতো সময় লাগবে যদি আমার প্রতি বছরে সরকারকে ট্যাক্স দেওয়ার পরও 22,900 টাকা করে আসে। এই টাকা তুলতে আমার সময় লাগবে হচ্ছে প্রায় কত বছর? প্রায় 4.80 ইয়ার্স, মানে প্রায় 5 বছরের মতো সময় লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, এবং আমাদের রিকোয়ারমেন্ট 2 হচ্ছে সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ, ঠিক আছে? ওকে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সবাই দেখতেছি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমাদের রিকোয়ারমেন্ট 2 হচ্ছে সারপ্লাস লাইফ বলছে। ওকে, তাহলে আমরা সারপ্লাস লাইফটা একটু বুঝিয়ে দিই, তোমার আসলে সারপ্লাস লাইফটা কি। তো যারা তোমরা, আমি বলে দিচ্ছি, যারা এই চারটা, হ্যাঁ, এই চারটা যারা পারবা, যারা এই অংশটুকু মনে রাখতে পারবা, হ্যাঁ, সব ক্ষেত্রেই তোমার এই বিষয়টা, প্রত্যেকটা অঙ্কে দেখবা তোমার এই অঙ্কটা লাগবে, কারণ প্রত্যেকটা অঙ্কে ট্যাক্স থাকবে, আর ট্যাক্স থাকা মানে তোমাকে এই বিষয়টা মনে রাখতে হবে। আর এই বিষয়টা যদি তুমি মনে রাখতে পারো, এবং তুমি যদি ইভেন এবং আনইভেনের প্রত্যেকটা ক্যাশ ফ্লোর অঙ্ক তুমি যেমন আমি ধরে বুঝায় করাইছি সেভাবে তুমি করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের শুধুমাত্র ছোটখাটো সমস্যা ছাড়া তুমি 95% অঙ্কই সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকি আরো যে আছে সেগুলো আলোচনা করব। তো আমরা এখন আরেকটা রিকমেন্ড হচ্ছে সারপ্লাস লাইফ। তো এই অঙ্কে আমাদের দুইটা লাইফ চাইছে, একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, একটা হচ্ছে সারপ্লাস লাইফ, তার রিকমেন্ড 2। আচ্ছা, এখন হচ্ছে সারপ্লাস লাইফ জিনিসটা কি। তাহলে আমাদের রিকমেন্ড 1 পিবিপি কত আসছিল? পিবিপি আসছে হচ্ছে আমাদের 4.8 ইয়ার্স। ওকে, সারপ্লাস লাইফ, সারপ্লাস লাইফ মানে হচ্ছে আমাদের টাকা আসার পরেও আমাদের যে মেশিন তো চলবে 10 বছর, আমাদের মেশিন কতদিন চলবে? 10 বছর চলবে, আমাদের 10 বছর মেশিনটা চলবে, তাহলে সারপ্লাস লাইফ, সারপ্লাস লাইফ আনসার বলছে। আচ্ছা, আমাদের মেশিনটা চলবে কত বছর? 10 বছর, কিন্তু আমরা টাকাটা, আমাদের বিনিয়োগকৃত টাকাটা আমরা কত বছরে ফেরত পেয়ে গেছি? বিনিয়োগকৃত টাকাটা আমরা কত বছর ফেরত পেয়ে গেছি? আমরা 4.8 ইয়ারে ফেরত পেয়ে গেছি। তাহলে আরো যে বাকি সময়গুলো আমরা মেশিনটা ফ্রি চালাবো, মেশিনটা থেকে আমরা আর্ন করব, ওই অবশিষ্ট সময়টাকে মূলত বলা হয় সারপ্লাস লাইফ অথবা অবশিষ্ট সময়। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে মেশিন লাইফ অথবা লাইফ প্রজেক্ট অথবা প্রজেক্ট লাইফ, প্রজেক্ট লাইফ মাইনাস হচ্ছে পিবিপি, মাইনাস কি? পিবি মাইনাস হচ্ছে কি? পিবিপি। হ্যাঁ, তাহলে আমাদের প্রজেক্ট লাইফ কত ইয়ার ছিল? 10 ইয়ার্স ছিল। পিপিপি কত হচ্ছে? 4.8 ইয়ার্স। তাহলে আমাদের সময় আরো কত থাকতেছে? 5.20 ইয়ার্স। তার মানে আমাদের আরো অবশিষ্ট বছর বা লাইফ থাকতেছে 5.20 ইয়ার্স। ঠিক আছে? তার মানে আমরা আরো 5.20 ইয়ার যে টাকা আসবে সেটা সম্পূর্ণটা আমাদের লাভ থাকবে। বুঝছো? এটাকে মূলত বলা হয় অবশিষ্ট সময় বা সারপ্লাস লাইফ। সবাই একটু রিকমেন্ড 2টা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু রিকোয়ারমেন্ট 2টা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এসবি আর আরবি এর মধ্যে কোনো পার্থক্য নাই। এসবি মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু, আরবি হচ্ছে রেসিডুয়াল মানে সলভেজ ভ্যালু, মানে দুইটার দুই রকম মিনিং, কিন্তু এই দুইটা একই বিষয়। বুঝছো? তাহলে এসবি আর রেসিডুয়াল ভ্যালু বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। বুঝছো? তাহলে এই যে তোমরা বিষয়টা, এই জেনুইন ভাবে যে বিষয়টা বুঝলা, যে আসলে আমরা যখন একটা জায়গায় বিনিয়োগ করি, হ্যাঁ, একটা জায়গায় যখন আমরা বিনিয়োগ করি, সেখান থেকে যদি আমরা নর্মালি 30,000 টাকা পাই বছরে, অথবা আমরা বিনিয়োগ ধরা করি নাই, আমরা চিন্তা করতেছি আমরা কোনো একটা জায়গায় বিনিয়োগ করব, সেই ক্ষেত্রে আমার টাকাটা কতদিনে আসবে, এটা কিন্তু একটা ক্যাশ বাজেটের বিষয়, সরি, ক্যাপিটাল বাজেটের বিষয়। কারণ ক্যাপিটাল সংক্রান্ত যে বাজেটিং যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ক্যাপিটাল বাজেট বলা হয়। তাহলে এই যে তোমার 30,000 টাকা করে তুমি ধরো বিনিয়োগ করো নাই, তুমি জাস্ট চিন্তা করলা যে আমি একটা মুরগির খামার দিব, আমার খরচ হতে পারে 1,10,000 টাকা, প্রতি বছর যদি 30,000 টাকা আসে, তাহলে আমার ট্যাক্স সরকারকে না দিতে হলে আমার কতদিন সময় লাগবে, অথবা শুধু আমার সরকারকে ট্যাক্স দিতে হয় তাহলে আমার টাকা আসতে কতদিন সময় লাগবে। বুঝছো? এটাকে মূলত বলা হয় পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ডটাও কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর একটা অংশ। ঠিক আছে? যে তুমি মূলধনটা কিভাবে, কোন কৌশলে মূলধন বাজেটিংটা তুমি করবা। আচ্ছা, তাহলে আমাদের এটা ছিল একবারে বেসিক লাইফ, বেসিক ক্লাস। এখানে আমরা ইয়ার্স লিখবো, তো কি জানি বলছো?
স্যার এখানে 8 ইয়ার্স, এটাই কি লিখবো? হ্যাঁ, ইয়ার্স লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের এই পিপিপি মানে হচ্ছে কি পরিশোধ যে কাল বা সময়কে আমাদের ইয়ার দ্বারা প্রকাশ করতে হয়। এই জন্য পিপিপির পরে সবসময় তুমি ইয়ার লিখবা। আবার এখানে সারপ্লাস লাইফ, এটাও সময়, এখানেও তুমি ইয়ার্স লিখবা। ঠিক আছে, প্রজেক্ট লাইফ থেকে আমাদের পিপিপি বাদ দিলে আমাদের বাকি যে অবশিষ্ট সময় থাকে সেটাকে বলা হয় সারপ্লাস লাইফ। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের কি কারো কোনো প্রশ্ন নাই? কারো কোনো কি প্রশ্ন নাই? সবাই কি সহজে বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি যদি এই সিএফএটিটা বের করতে পারো তাহলে তুমি অন্য অঙ্কগুলো পারবা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার অ্যাডভান্স লেভেলের ক্লাস আমরা করবো ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো। তো আশা করি তোমরা আজকে এতটুকুই থাকুক, তোমাদের আর কষ্ট দিব না, কারণ নর্মালি আমাদের প্রায় 50 মিনিট সময় হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল তোমাদের সাথে আমি আরেকটা অঙ্ক সলভ করব, তো এই অঙ্কটা সলভ করতে আরো হয়তো বা 20 মিনিট লাগতে পারে, কারণ যেহেতু আমি বুঝিয়ে বুঝিয়ে করব, সেই জন্য আজকে আর না। আমরা ইনশাল্লাহ এই অঙ্কটা সহ নেক্সট ক্লাসে আমরা একবারে এই সম্পূর্ণ চ্যাপ্টার কিভাবে তোমরা সহজে বুঝবা সেভাবে আমি এটা করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে, তো তোমাদের শনিবার হচ্ছে তোমাদের রকিবুল স্যারের ক্লাস থাকবে। শনিবার আমি বলে দিচ্ছি, তোমাদের শনিবার হচ্ছে রকিবুল স্যারের ক্লাস থাকবে। ঠিক আছে, শনিবার রকিবুল স্যারের ক্লাস থাকবে। এখন তোমাদের ক্লাস টাইমও চেঞ্জ হবে না, তোমাদের ক্লাস টাইম 9টায় থাকবে। ঠিক আছে, তোমাদের ক্লাস টাইম রাত্র 9টায় থাকবে। শনিবারে রকিবুল স্যারের ক্লাস রাত্র 9টায় হবে। রকিবুল স্যারের ক্লাস হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স থাকবে। এই ইকোনমিক্সটা যেটা হবে এটা হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স, এই ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আছে, তারপর হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টও আছে। বুঝছো? তাহলে তোমাদের 3টা ডিপার্টমেন্টের কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক্স আছে। তোমাদের নতুন একজন টিচার তোমাদের ক্লাস নেবে, তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করে স্যারের সাথে মত বিনিময় করবা, স্যারের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বাছাই করবা, দেখবা। তারপরে তোমরা আমাদের 11 একাডেমি কোর্সের কোয়ালিটি অনুসারে আমাদের ভর্তির সিদ্ধান্ত নেবা। ঠিক আছে, আর তোমাদের ভর্তি শুরু হবে হচ্ছে তোমাদের, ঠিক আছে, ভর্তি শুরু হবে হচ্ছে তোমাদের 10 তারিখ থেকে ডিসেম্বর। আচ্ছা, সবগুলো অধ্যায়ের নাম কেন বলবো? সবগুলো অধ্যায়ের যদি আমি নাম বলি তাহলে তো সময় নষ্ট হবে। এখানে তো সবগুলো অধ্যায় নাম বলা দরকার নেই, কারণ এখানে 2টা ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মার্কেটিং। তো সবগুলো অধ্যায়ের নাম যদি আমি বলতে চাই তাহলে তো তোমাদের সময় লাগবে। তোমার সবগুলো অধ্যায়ের নাম তো বইয়ের মধ্যে, মেন বইয়ের মধ্যে আছেই, বুঝতে পারছো না? ওকে, মাইক্রো ইকোনমিক্স ক্লাস হবে পরে। হ্যাঁ, তোমাদের মাইক্রো ইকোনমিক্স ক্লাস হবে পরে, বুঝছো? যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছো তোমাদের মাইক্রো ইকোনমিক্স ক্লাস তো আমি নিব, মাইক্রো ক্লাস আবার আমি নেই, মাইক্রো ইকোনমিক্স ক্লাস আমি নেই। তো আমার কোর্সে সরাসরি জয়েন হয়ে যাবা, ক্লাসের দরকার পড়বে না। তাছাড়া তুমি দেখতে চাইলে পেজে মেসেজ করো, আমি তোমাকে ক্লাস লিংক দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্সটা আমি করাবো। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তোমাদের জন্য মাইক্রো ইকোনমিক্সটা আমি করাবো, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, তো আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমরা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো, মাইক্রো ইকোনমিক্স যদি তোমাদের পড়ার প্রয়োজন মনে হয় তাহলে সরাসরি আমার কোর্সে এনরোল করে নিও, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তাজা তাজা ক্লাস দেখা মাত্রই তোমার ভালো লাগবে। ঠিক আছে, তারপরে যদি তোমাদের ক্লাস দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো, আমি পেজে ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের, তো আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ। কালকে শুক্রবার বন্ধ থাকবে, শনিবার আমাদের ম্যাক্রো ইকোনমিক্স ক্লাস থাকবে অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।